যে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে। আমি আনফরচুনেটলি সেটা হয়তো হাইলাইট হয় নাই, আমি এটা একটু সমালোচনা করে আমার ফেসবুকও লিখেছি। এর মধ্যে আমাকে সরকারের তরফ থেকেও একজন, তাদের তরফ থেকে একজনে বললো যে আমরা এত কষ্ট করছি, আপনি বলছেন যে বার্তা ব্যর্থ হয়েছে আমাদের। তো আমি আমার তরফ থেকে মনে করছি যে বার্তাটা ব্যর্থ হয়েছে এই সেন্সে যে এখানে শেখ হাসিনার বিষয়টা তো প্রথম হাইলাইট হবে। আমাদের ইউনূস সাহেব বলতে ব্যর্থ হয়েছেন তা না, মানে আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে আমাদের যে আহ, তথ্য যারা এখানে আমলা যারা আছে তারা যে এই বৈঠকটাকে কিভাবে বিশ্ব দরবারে প্লেস করবে, বাংলাদেশিদের কাছে করবে, সেই জায়গায় এই ব্যর্থতার বিষয়টা আমি তুলে ধরেছি। ব্যর্থতা এই সেন্সে যে আমাদের প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ বলেছে দীর্ঘ 8 মাস পর, এবং ভারত শেষ পর্যন্ত বৈঠকে বসেছে। এটাই হচ্ছে প্রথম বার্তা, কিন্তু এই বার্তাটা ঠিক মতো যায়নি। না যাওয়ার প্রথম কারণ হচ্ছে দেখেন এখন সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ মানে হচ্ছে যে আপনি কি করেছেন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন সরকার। আমাদের ডক্টর ইউনূসেরও সোশ্যাল মিডিয়া আছে, তার হ্যান্ডেলে এটা এসেছে, এবং নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও এসেছে। সে বাংলাতে এবং ইংরেজিতে ডক্টর ইউনূসকে ট্যাগ করে তার বার্তা দিয়েছে। আমাদের তরফ থেকেও সেটা দেওয়া হয়েছে, কিন্তু আমরা দিয়েছি জাস্ট বৈঠক হয়েছে বিমস্টেকের সাইড লাইনে একটা ছবি দিয়ে দিয়েছি, আমাদের কোনো বার্তা নাই এখানে। কিন্তু তার জায়গায় বার্তা আছে, তার জায়গায় এখানে সংখ্যালঘু নির্যাতনের কথা আছে, এখানে শান্তি শৃঙ্খলার কথা আছে, এখানে বহুমাত্রিক যেভাবে আমরা বলি ইনক্লুসিভ ইলেকশনের কথা যে বলছি, রাজনীতির কথা বলছি, সেই বার্তা আছে। সবগুলো কিন্তু তার এই টুইটারের কত শব্দের যে 160 শব্দ বা এর মধ্যে কিন্তু সে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা কিন্তু এটা দিতে পারি না, আমরা এটার জন্য অপেক্ষা করতেছি। প্রেস রিলিজ যাবে, একটা বিরাট বার্তা আসবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এটা থেকে। মানুষের এত টাইম আছে এই জমানায় এগুলো দেখার জন্য? কিন্তু ওইটা নিয়েই তো হয়। এবং ওইটা ওইটা যদি থাকতো, প্রথম ট্যাগলাইনটা যদি এটা থাকতো যে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং হাসিনাকে ফেরত পাঠাতে বলেছেন, দ্যাটস মেসেজ। আর তো ভালো ইয়ে নাই। আবার আমি আরেকটা জিনিস সমালোচনা করেছি, এই যে আপনার যে ছবিটা দিল, এই ছবিটা মানে কেন এত গুরুত্বপূর্ণ? ডক্টর ইউনূস ওইখানে গিয়েছিলেন বহু বছর আগে, তাকে একটা মেডেল দিয়েছিল সেই ছবি, এই চিন্তা করেন 10 বছর আগে। তো এইটা তখনই বার্তাটা দেওয়া হয় যদি তাদের দুইজনের মধ্যে সেরকম একটা মধুর সম্পর্ক থাকে, যে বন্ধু তুমি আমার কাছে গিয়েছিলে, আমি গিয়েছিলাম, তুমি আমাকে দিয়েছো, দেখো সেই স্মৃতি। যেটা আমি উদাহরণ দিলাম যে ক্লিনটন যখন বাংলাদেশে আসলো, ঘুরলো, সেরকম একটা ছবি যখন ক্লিনটনের সঙ্গে ডক্টর ইউনূসের দেখা হচ্ছে দিলে এটার একটা গুরুত্ব বহন করে। এখানে এটার কোনো গুরুত্ব নাই। যদি না এখানে যদি সায়েন্স এবং যুবকদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, তাদের গবেষণার ক্ষেত্রে যদি কোনো আলাপ হতো, সেই জায়গায় একটা স্মৃতি যদি দিত, ঠিক আছে, এটা একটা ইয়ে ছিল। তো এখানেও দেখা যাচ্ছে যে একটা একটা একপক্ষীয় একটা ইয়ে আবদার, যে আমার সাথে মানে একটা দুর্বলতা এখানে প্রকাশ পায়। এই ইয়েতে রিসিপ্রোকালি আপনাকে কি দিচ্ছে? আপনাকে তো কিছু দেয় নাই। আপনি একটা ছবি বহন করে নিয়ে গেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, উনি এর আগে যে কয়জন রাষ্ট্রনায়কের সাথে দেখা করেছেন, যেখানে গিয়েছেন, জুলাই বিপ্লবের স্মৃতি বহন করে নিয়ে গেছেন। একটা বড় অ্যালবাম করেছে তারা, যে অ্যাট্রোসিটি নিয়ে এবং ছেলেদের আর্ট নিয়ে, সেটা একটা বিরাট বার্তা বহন করে। এখানে তো সবচেয়ে বেশি জরুরি ছিল সেই বার্তাটা দেওয়া। শেখ হাসিনার যে ছবি, শেখ হাসিনার যে অ্যাট্রোসিটি এখানে যে চালিয়েছিল, তার একটা ছবি তাকে উপহার দেওয়া। দেখেন এই মহিলা, এই ভদ্রমহিলা, আপনারা তাকে আশ্রয় দিয়েছেন, এই ভদ্রমহিলা কি করেছে, আমরা কেন তাকে চাচ্ছি, সেই বার্তাটা তো এখানে যায় নাই। এবং ইন্ডিয়ান মিডিয়ার তরফ থেকে যে বার্তাটা প্রথম এখানে প্রচার হচ্ছে, বাংলাদেশি মিডিয়া ওইটা করছে, আমি এই জায়গায় খুব সমালোচনা করি। বাংলাদেশ আসলে জানে না সে তার কোনটা ইম্পর্টেন্ট, কোনটাকে হাইলাইট করতে হবে। বাংলাদেশ মিডিয়াগুলো হাইলাইট করছে ইন্ডিয়া কি বার্তা দিয়েছে সেটা, বাংলাদেশ কি বলেছে সেটা হেডলাইন করছে না। আমি যদি একেবারে স্পেসিফিক বলি, আপনি দেখেন প্রথম আলোতে, দেখেন প্রথম আলোর প্রথম আজকে রিপোর্ট কি, ইন্ডিয়া কি বার্তা দিয়েছে। ইন্ডিয়া বার্তা দিয়েছে যে এই যে রাজনৈতিক বাকওয়াজ যেগুলো হয় আর কি, যে রাজনৈতিক জনপ্রিয়তার জন্য যে সমস্ত আওয়াজ তোলা হয়, রাজনৈতিক নেতারা যে সমস্ত বক্তৃতা দেন, এগুলা যাতে কম করা হয়। হ্যাঁ, এই এই এটা কি মনে হয় যে সেভেন সিস্টার্স নিয়ে যে কথা বলছে ডক্টর ইউনূস চীনে, সেরকম সেই ধরনের কথা যাতে না তোলে, এটাই কি বার্তা? আপনি ঠিকই ধরেছেন।
কারণ ভারতও জানে যে এগুলো হচ্ছে এক ধরনের বাকওয়াজ বক্তৃতা, জনগণকে খুশি করার জন্য। তো তারা সেটাই বলেছে যে এই মুহূর্তে এই সমস্ত বাকওয়াজ বক্তৃতার দরকার নাই। আমাদের দরকার সম্পর্ক, আমাদের দরকার শান্তিপূর্ণ অবস্থান, আমাদের দরকার সীমান্তের নিরাপত্তা। আমরা চাই বাংলাদেশ শান্তিপূর্ণ একটা দেশ থাকুক, বাংলাদেশে বহুমাত্রিক রাজনীতিক থাকুক। ওরা যেটা প্রকাশ্যে বলে নাই সেটা হচ্ছে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল যাতে সামনে ইলেকশনে থাকতে পারে, রাজনীতি করতে পারে। হম হম এটাই, এই গত 15 বছরে তো তারা এই কথাটা যদি বলতো তাহলে তো অন্তত তাহলে আজকে ওই শেখ হাসিনাকে তাদের কাছে আশ্রয় দেওয়ার মতন পরিস্থিতি হইতো না, গত 15 তাই না? বছরে তারা কেন বলবে? গত 15 বছরে তারা এত আরামই ছিল, তাদের যা চাইছে তা দিছে। শেখ হাসিনা বাংলাদেশকে তো তাদের আরেকটা রাজ্য করে রেখেছিল, তাই না? শেখ হাসিনার লোকজন এটা শুনলে খুব রাগারাগি করে এবং আমাকে বলে যে কিভাবে নতজানু ছিল দেখান, কিভাবে নতজানু ছিল, কিভাবে, আর কত প্রমাণ দিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী নিজে বলতেছে যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর। হ্যাঁ, হম হম তারপরে এই একটা ভুয়া নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে এসে তাদের পররাষ্ট্র সচিব এসে আমাদের রাজনৈতিক দলের বিরোধী দলীয় একজন নেতা এরশাদকে রাজি করাচ্ছে যে ইলেকশনে যেতে হবে। এরশাদ বাধ্য হচ্ছে, এরশাদ পালিয়ে থাকছে। আমাদের রাজনীতিতে কিভাবে কে দাঁড়াবে না দাঁড়াবে সেগুলো তারা ঠিক করে দিচ্ছে। আমাদের মন্ত্রীগুলা এক একটা তলে তলে আমাদের ঠিক হয়ে গেছে। সেই ওবায়দুল কাদের সে বাণী আপনি নিশ্চয় মনে আছে আপনার। আর কি, আমাদের এখানে কে কোন কোন আসনে প্রার্থী হবে, কে মন্ত্রী হবে, সেগুলো পর্যন্ত ভারত ঠিক করে দিত। এবং আমাদের আমাদের প্রার্থীরা, আপনি এই 24-এর ইলেকশনও দেখেছেন, একজনের হুমকি দিয়েছে মান্নান কুষ্টিয়ার যে আমি কার প্রার্থী জানো, আমি নরেন্দ্র মোদীর, আমি ভারতের প্রার্থী। তো বুঝতে পারেন যে কতটা একটা দেউলিয়াপনা কতটা হলে একটা দেশ আরেকটা দেশের করদ রাজ্যের মতো আচরণ করে। তো ভারত যখন এগুলো সব পায়, ভারত এত সুবিধা পেয়েছে। আজকে ত্রিপুরা অনেক কথা বলছে, ত্রিপুরাতে যে একটা বিদ্যুৎ কেন্দ্র হলো, সেটা কিন্তু বাংলাদেশের একটা তিতাস নদীকে বাঁধ দিয়ে তারপরে যন্ত্রপাতি পাঠিয়েছিল বাংলাদেশ। কতটা উদারতা দেখাচ্ছে, একটা নদীকে বাঁধ দিয়ে শুকনা করে তারপর তার যন্ত্রপাতি পাঠিয়েছে। তো এগুলো আবার আমাদেরকে যখন খোঁটা দেয় এই করেছে সেই করেছে, তখন আমাদের তো গায়ে লাগে। শেখ হাসিনা যেটা করেছেন রাজনৈতিক ভাবে এটা ভুল করেছে, কিন্তু সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে তার আমলে যে সম্পর্কের যে মাত্রা ছিল, সম্পর্কে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, সেটা আমরা ফেরত চাই, সেটা দরকার আমাদের। কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক করতে গিয়ে আমাদের নতজানুও থাকার দরকার নাই। বন্ধুত্ব মানে ইকুয়াল রাইটস থাকতে হবে, বন্ধুত্বে নতজানু তো নাই। ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে, ভারত আমাদের নিকটতম বেশি, তাদের কাছে কারণে অকারণে আমাদের অনেক চাহিদা আছে, তাদেরও চাহিদা আছে। সো আমরা দুই পক্ষ যাতে এখানে ভালোভাবে থাকতে পারি সেটা আমাদের দরকার। এবং শেখ হাসিনা যে পলিসি এখানে রেখে গেছে সেই পলিসি হয়তো আমরা মেনটেন করব না, কিন্তু বন্ধুত্বের রিলেশন তো আমরা বাদ দিতে পারি না। ডক্টর ইউনূস অবশ্যই সেই পথে আগাতে হবে। বন্ধুত্বের রিলেশন বাদ দিয়ে ফাঁকা আওয়াজ করা এবং ফালতু লোকদের কথার মত যে সমস্ত কথাবার্তা বলে ওই ফালতু লোক, রাস্তার লোকজন, যে ভারত বিরোধী, ভারতের সাথে ইয়ে করা, ফাঙ্গাল অর্ডার, এই সমস্ত ফাউল যে সমস্ত কি বলবো এগুলা, দেশে বিদেশে বসে বসে বাণী দেয়, এদের এদের বাণী যদি আবার রাষ্ট্রীয় বাণী এক হয়ে যায় তাহলে তো সর্বনাশ। তাহলে তো আমাদের 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 দুই প্রতিবেশী একসাথে আমরা থাকতে পারবো না। আমাদের তো কারো ইচ্ছে নাই যে একজন আরেকজনের সাথে লড়ার জন্য। ডক্টর ইনু যে বাণীটা দিয়েছে নিঃসন্দেহে সেটা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে ভালো বাণী ছিল না, যেটা নিয়ে এত আপনি যেটা উদাহরণ দিলেন যে চীনে গিয়ে উনি যেটা বললেন, সেভেন সিস্টার নিয়ে যেটা বলেছিলেন যে আমাদের ওরা ল্যান্ডলক, ওরা আমাদের বাংলাদেশ হচ্ছে যে এখানে সুবিধা অবস্থানে আছে, বাংলাদেশকে ব্যবহার করতে হবে নদী সমুদ্রে যেতে হলে। এটা নীতিগতভাবে এটা কমপ্লিটলি ঠিক আছে কথাবার্তা, মানে আক্ষরিক অর্থে, কিন্তু কূটনৈতিক অর্থে তো আমরা সেটা বলার দরকার নাই। তাহলে আমরা এটা বলার প্রেক্ষিতে তারা কি মনে করলো, তারা মনে করলো যে ওই যে চিকেন নেক নিয়ে আমরা কথা বলছি, তাহলে আমাদের ওই নেক নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ওইখানে বাংলাদেশে চায়নার প্রভাব বিস্তার হচ্ছে। তো সবগুলো মিলিয়ে তাদেরকেও আমরা একটা আতঙ্কগ্রস্ত করছি এই সমস্ত কথাবার্তা বলে। তো আমাদের তো এটা আতঙ্কগ্রস্ত করার দরকার নাই, কারণ আমরা তো আসলে বেসিক্যালি এটা চাই না। আমরা যেটা চাই সেটা তো শেখ হাসিনা অলরেডি দিয়ে দিয়েছে। আমরা তো বরং উল্টো বলতে পারতাম যে চিটং বন্দর ব্যবহার করার অনুমতি তো অলরেডি ভারতের আছে। তো ভারত আরো কমিউনিকেশনের দিক থেকে আমরা সেভেন সিস্টারকে নিয়ে আমরা এই যাতে সমুদ্র বন্দর আমরা আরো কিভাবে ইউটিলাইজ করতে পারি
সেটাই তো ডক্টর ইউনূসের ভাষায় কথায় আসা উচিত ছিল। কিন্তু যেটা অলরেডি আছে সেটা নিয়ে ওইখানে বলার কোনো মানে আমি দেখি না আর কি। সেই কারণে এই ভুল বুঝাবুঝিটার সৃষ্টি হয়েছে। আমি 100% বিশ্বাস করি যে ডক্টর ইউনূস নেগেটিভলি কোনো কিছু বুঝাতে চান নাই। ওনার বক্তব্যটা ভারত ভুল বুঝেছে, কারণ প্রেজেন্টেশনের দুর্বলতার কারণে, কারণ কূটনৈতিক ভাষা উনি হয়তো এখনো আয়ত্ত করেন নাই সেসব কারণে। হম। তারপর সব মিলে মানে বলা যায় যে মানে আমরা আসলে মানে আমাদের প্রায়োরিটি দিকটা আমরা এই বৈঠকে আসলে তুলে ধরতে পারলাম না, মানে সেই প্রচারটা সরকারের পক্ষ থেকে সেটা হইলো না। আমরা আমাদের বক্তব্যটা অবশ্যই তুলে ধরেছি, তাদের কাছে আমাদের বার্তা ঠিকই গিয়েছে। কিন্তু আমি বলছি যে মিডিয়া কাভারেজ, মিডিয়া মিডিয়া দৃষ্টি কাভারেজ। আকর্ষণ, সেই জায়গাতে আমাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে। এবং সেই দুর্বলতা আমাদের শেখ হাসিনার আমলেও ছিল, খালেদা জিয়ার আমলেও ছিল। কারণ আমাদের এই সমস্ত স্ট্র্যাটেজিক জায়গায় যারা বসে আছে আমলাগুলা, ওদের ওই সমস্ত জ্ঞান নাই কিভাবে করতে হবে। ওরা ভারতের সাথে পাঙ্গা লড়তে চায়, কিন্তু ভারত কিভাবে এই সমস্ত স্ট্র্যাটেজি গুলো শিখে কৌশলে তার বার্তাটা কিভাবে মিডিয়ায় প্রচার করতে হয়, কিভাবে মিডিয়ায় দিয়ে প্রেশার তৈরি করতে হয়, এগুলা তারা শিখে গেছে। এগুলা তাদের তাদের এগুলো এখান থেকে ভারতীয়দের থেকে তাদের পাঠ নেওয়া দরকার। রাইট। অনেক